ইসরায়েলের দুটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি তেহরানের। তেল আবিবে নিহত 4, আহত প্রায় 80। ইরানে হামলার পরিকল্পনা আগেই জানতেন ট্রাম্প। ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকে অনিশ্চয়তা কেটেছে দাবি বিএনপির। জিম্মি করে দাবি আদায়ে নতুন সংকটের শঙ্কা এনসিপি। সৌহার্দ্য যে আন্তরিকতা আমরা দেখেছি, অবশ্যই সে অনিশ্চয়তার কালো মেঘের কথা আপনি বলছেন, সেটা কেটে গিয়েছে। দলীয় একটা দাবিকে আদায় করে নিচ্ছে সরকারের কাছ থেকে। এটাকে যদি বলা হয় যে জাতির কালো মেঘ দূর হয়েছে, সেটাতে আমরা একমত হব না। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটে দুর্ভোগ চরমে। ঢাকায় ফিরতেও ট্রেনের ছাদে যাত্রীরা। ভোলায় লঞ্চ সংকটে ঘাটে দীর্ঘ অপেক্ষা। জোয়ার, বৃষ্টির পানি আর বর্জ্য অব্যবস্থাপনায় ডেঙ্গুর হটস্পট বরগুনা। বিশেষজ্ঞরা সতর্ক করলেও পদক্ষেপ নেয়নি প্রশাসন। বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা থাকে, তাহলে নিশ্চিত করে বলা যায় যে সেই অঞ্চলে ওই জীবাণুর সংক্রমণ বা বিস্তার ঘটবে। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তন্ময় কুমার রায়। পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে ইরান ও ইসরায়েল। ক্ষেপণাস্ত্র হামলায় 3 ইসরায়েলের প্রাণহানির পাশাপাশি আহত হয়েছেন অন্তত 80 জন। এদিকে সংঘাত শুরুর পর এ পর্যন্ত ইরানে নিহত 78 জন। ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। আর তেল আবিবের দুটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে তেহরান। এদিকে ইসরায়েলের তৃতীয় দফায় হামলা চালিয়েছে ইরান। নাফিয়ার মান মন্ননের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। তেল আবিবের রাতের আকাশে হঠাৎই এমন আলোর ঝলকানি। ইহুদি ভূখণ্ডের দিকে ধেয়ে আসে তেহরানের শতাধিক মিসাইল। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি প্রতিহত করতে সক্ষম হলেও বেশিরভাগই আঘাত হেনেছে লক্ষ্যবস্তুতে। অপারেশন রাইজিং লায়নের 24 ঘন্টা না পেরোতেই অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা করে ইরান। শনিবারের মধ্যে 3 দফা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বেশ কয়েকটি এলাকা। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা রামাত গান। বেসামরিক স্থাপনা ও যানবাহন নিমিষেই পরিণত হয় কংক্রিট ইস্পাতের জঞ্জালে। আহতদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ছুটে যায় হাসপাতালে। অ্যাম্বুলেন্স ও সাইরেনের শব্দে ইসরায়েল জুড়ে তৈরি হয় ভীতিকর পরিবেশ। ধ্বংসস্তূপের দৃশ্য দেখে সামরিক বাহিনীর সমর্থনে রাস্তায় উল্লাস প্রকাশে নেমে আসে ইরানের সাধারণ মানুষ। এ সময় হাতে শোভা পায় ইরান ও আইআরজিসির পতাকা। উল্লাসের সময় স্মরণ করা হয় শুক্রবারের হামলায় নিহত ইরানি পরমাণু বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাদের। حس خیلی خوبی دارم چون به زودی زود اسرائیل نابود خواهد شد. بسیار خوشحالم. بزنه شخ بزنه ان شاءالله گندم بکاریم بالاخره قحطی که تو غزه پیش اومده سیر بشن مردمش. যদিও ইরানের হামলার জবাবে রাতেই পাল্টা জবাব দেয় ইসরায়েল। এ সময় মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের কুণ্ডলি দেখা গেছে। বিস্ফোরণের শব্দ শোনা গেছে রাজধানী তেহরানে। রাতের হামলায় 2টি ইসরায়েলি F-35 যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে আইআরজিসি। এর আগে ইরানি জনগণের উদ্দেশ্যে এক বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, অপারেশন রাইজিং লায়ন অব্যাহত থাকবে, যা তেহরানের পারমাণবিক ও মিসাইল সক্ষমতা ধ্বংসে ব্যবহার করা হবে। ইরানিদের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে ইসরায়েল সমর্থন করবে বলেও উল্লেখ করেন তিনি। অন্যদিকে ইসরায়েলের হামলায় নাতানজের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ধ্বংস হয়েছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। At Natanz, the above ground part of the pilot fuel enrichment plant, where Iran was producing uranium enriched up to 60% uranium-235, has been destroyed. Our fight is with our common enemy, a murderous regime that both oppresses you and impoverishes you. Brave people of Iran, your light will defeat the darkness. I am with you. The people of Israel are with you. Act of aggression against Iran. এদিকে সংঘাত নিয়ে বিশেষ সেশন আহ্বান করে জাতিসংঘ। এ সময় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কূটনীতির আড়ালে ছুরিকাঘাতের অভিযোগ তোলে ইরান, যদিও তা অস্বীকার করে ওয়াশিংটন। বিপরীতে জাতীয় সুরক্ষার জন্য হামলার যৌক্তিকতা তুলে ধরে তেল আবিব।
Iran continue to build toward নাফি আরমান মনন, এখন বিশ্ব। মধ্যপ্রাচ্য সংঘাত আরও তীব্র আকার ধারণ করতে পারে এমন আশঙ্কায় ইরান ও ইসরায়েলকে সর্বোচ্চ সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতারা। তেহরানকে যুদ্ধে উস্কানি দেয়ায় তেল আবিবের তীব্র সমালোচনা করেছেন তারা। এদিকে ইরানের পরমাণু স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল যে হামলা করবে তা আগে থেকেই জানতেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার টেলিফোনে রয়টার্সকে ট্রাম্প আরও জানিয়েছেন, শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ইরানকে বাঁচানোর চেষ্টা করেছেন, কারণ ওয়াশিংটন এখনও পরমাণু চুক্তির বিষয়ে আগ্রহী। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। ইসমাইল হানিয়া বা হাসান নাসরাল্লাহকে হত্যার পর ইসরায়েল ইরানের মধ্যে যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছিল, ৮ মাস বিরতির পর এর চেয়েও ভয়াবহ পরিণতির দিকে হাঁটছে দুই দেশ। বিশ্লেষকরা বলছেন, শুক্রবার ভোররাতে তেহরানে ইসরায়েলের হামলা ছিল সর্বাত্মক যুদ্ধের উস্কানি। নেতানিয়াহুর এই অ্যাক্ট অফ ওয়ার ইরানকে আরও বেশি মরিয়া করে তুলবে এমন আশঙ্কাও জানাচ্ছেন তারা। মধ্যপ্রাচ্য সংঘাত আরও তীব্র হতে শুরু করায় নড়েচড়ে বসেছেন বিশ্ব নেতারাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের আচরণের তীব্র সমালোচনা করেছেন তারা। দুই পক্ষকেই সংযত আচরণের আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন। এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে দেয়ায় নেতানিয়াহু প্রশাসনের যুদ্ধনীতির সমালোচনা করেছেন আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, ভেনেজুয়েলা, তুরস্ক ও মালয়েশিয়ার সরকার এবং রাষ্ট্রপ্রধানরা। বিবৃতি এসেছে পাকিস্তান, সৌদি আরব এবং কাতারের পররাষ্ট্র দপ্তর থেকেও। You saw that we issued a statement late last night on the escalation in the Middle East. The Secretary General condemns any military escalation in the Middle East. He's particularly concerned by Israeli attacks on nuclear installations. তবে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে গণমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার রয়টার্সকে টেলিফোনে জানিয়েছেন, তেহরানে হামলার বিষয়ে আগে থেকেই জানত ওয়াশিংটন। এর আগে বহুবার ইসরায়েলকে ইরানের পরমাণু স্থাপনায় হামলা করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ষষ্ঠ দফায় পরমাণু বৈঠক নিয়েও আশাবাদ প্রকাশ করতে দেখা গেছে ট্রাম্পকে। কিন্তু শেষ মুহূর্তে ঠিক কী কারণে ইরানে হামলা করা থেকে ইসরায়েলকে বিরত রাখতে পারলেন না ট্রাম্প, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। এদিকে ইরান ইসরায়েল সংঘাতের কারণে ফিলিস্তিন সংকট সমাধানে জাতিসংঘের কনফারেন্স বাতিলের ঘোষণা দিয়েছেন অন্যতম আয়োজক দেশ ফ্রান্সের রাষ্ট্রপ্রধান ইমানুয়েল ম্যাক্রো। Au fond, notre responsabilité, notre rôle, notre position est toujours la même. এখনো পর্যন্ত নিজ ভূখণ্ড থেকে একে অপরের আকাশসীমায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও ইরান। বিশ্লেষকরা মনে করেন, অস্তিত্ব জানান দেয়ার এই পাল্টাপাল্টি হামলা থামানো না গেলে পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বাঁচতে আর দেরি নেই। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকে চলমান রাজনৈতিক অনিশ্চয়তা কেটেছে বলে দাবি বিএনপির। তবে এনসিপির শঙ্কা, নির্বাচনের মতো বিষয়ে সরকারকে জিম্মি করে দাবি আদায়ে নতুন সংকট তৈরি হতে পারে। অন্যদিকে শীর্ষ দুই নেতার বৈঠকে রাজনৈতিক দূরত্ব কমবে বলে আশা একাধিক দলের। বিশ্লেষকরা বলছেন, এর মধ্য দিয়ে বিএনপি সরকারের আস্থায় ফিরলেও পুরোপুরি কাটেনি সংকট। জাওয়াদ মাহমুদের প্রতিবেদন। ঘোষণার আগে যদি নির্বাচনের তারিখ ঘোষিত হয় তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের এমন অবস্থানে শঙ্কা জাগে দেশের গণতান্ত্রিক যাত্রা ব্যাহত হওয়ার। প্রশ্ন উঠতে থাকে, ছাত্র জনতার রক্ত মারানো অর্জিত বিপ্লব ভেস্তে যাবার। রাজনীতির এমন জটিল সময়ে শুক্রবার দিনভর চোখ ছিল লন্ডনের দ্য ডরচেস্টারে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের দিকে। প্রায় 1.5 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠকের পর দুপক্ষই জানায় বৈঠক ফলপ্রসূর খবর। সরকার ও বিএনপির নির্বাচনী অবস্থানের শিথিলতায় কি বৈঠককে সফল বলা হচ্ছে? এমন প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন বলেন, দুই নেতার নির্বাচন, সংস্কার, বিচার সহ নানা ইস্যুতে ঘনিষ্ঠ আলোচনা হওয়ার ফলে রাজনৈতিক অনিশ্চয়তা কাটার জন্যই বৈঠককে ফলপ্রসূ বলছেন তারা। এই ধরনের একটা বৈঠকের পরে যে সৌহার্দ্য, যে আন্তরিকতা আমরা দেখেছি, অবশ্যই সে অনিশ্চয়তার কালো মেঘের কথা আপনি বলছেন সেটা কেটে গিয়েছে। আমরা সেই বাংলাদেশ চাই যেখানে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সংস্কার, বিচার, প্রতিটা বিষয়, জুলাই গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা ছিল আমরা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হব, আমরা আমাদের রাষ্ট্রযন্ত্রের কাছ থেকে প্রাপ্য মর্যাদা পাবো। বিএনপি লন্ডনের বৈঠককে রাজনৈতিক অনিশ্চয়তা কাটার ক্ষণ বললেও ছাত্রদের নতুন দল এনসিপি একে স্বাগত যেমন জানাচ্ছে, তেমনি দলটির শঙ্কা, সরকারকে জিম্মি করে দাবি আদায়ে তৈরি হতে পারে নতুন সংকট। একটা দল
দেশকে জিম্মি করে দেশের জাতীয় এজেন্ডাকে জিম্মি করে রাখছে এবং সেখান থেকে তারা তাদের দলীয় একটা দাবিকে আদায় করে নিচ্ছে সরকারের কাছ থেকে, এটাকে যদি বলা হয় যে জাতির কালো মেঘ দূর হয়েছে, সেটাতে আমরা একমত হব না। উল্টো নতুন করে আরও অনেকগুলো শঙ্কা তৈরি হতে পারে। এবি পার্টি কিংবা গণসংহতির মতো দলের নেতারাও বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছেন। আলোচনায় রাজনৈতিক ভেদ কমার পাশাপাশি লন্ডনের বৈঠক নিয়ে প্রধান উপদেষ্টা অন্যান্য দলগুলোর সাথে আলোচনা করবে বলেও প্রত্যাশা তাদের। আশা করি যে মাননীয় প্রধান উপদেষ্টা আবারও রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনায় বসবেন, আমরা ঐকমত্য কমিশনেও বসবো এবং আমরা এর মধ্য দিয়ে সুনির্দিষ্টভাবে সামনের গতিমুখটাও আমরা সকলেই উপলব্ধি করতে পারবো। বৈঠকটা খুবই ইতিবাচক এবং আমরা মনে করি যে এই বৈঠকের মাধ্যমে মানুষের মধ্যে একটা নতুন আশাবাদ জাগ্রত হবে এবং যে সমস্ত বিভেদ বিশৃঙ্খলা যেগুলো ছিল এগুলো কিছুটা হলেও কমে আসবে। সরকার কত দ্রুত এটা বৈঠক নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান মনে করেন, নির্বাচনের তারিখ ঘিরেই তৈরি হয় মূল সংকট। ডেডলক খুলে যাওয়ায় সংকট কেটেছে। তবে রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর দিলারা চৌধুরী মনে করছেন, রাজনৈতিক দলগুলোর নানামুখী অবস্থানের কারণে সংকট এখনো কাটেনি। এই যে ডেডলকটা, এটা ছোটাটা, এটা এই ডেডলক থেকে আবার একটা সুসম্পর্ক বিল্ড আপ করা, যেটা আগের সম্পর্কে চলে যাওয়া, সেটা জরুরি ছিল। এটার মাধ্যমে কিন্তু অন্যান্য যে সমস্ত জট আছে, দ্বিমত আছে, গণতন্ত্রে তো দ্বিমত থাকবে, আলোচনা করেই তো নিষ্পত্তি করতে হবে এবং সেখানে অনেক দূর নিষ্পত্তি হয়েছে। ইলেকশনের ডেটটার কথা যে প্রফেসর ইউনূস বলেছেন ওটা কন্ডিশনাল। উনি বলেছেন সংস্কার এবং বিচার কার্য শেষ হলে তারপরে উনি ডেফিনিট ইলেকশন। উনি কিছুটা নমনীয় হয়েছেন, উনি সরে এসেছে, কিন্তু এই দুটাকে ত্বরান্বিত করে তাড়াতাড়ি যদি বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলরা ইলেকশন চায়, তারা প্রফেসর ইউনূসকে সাহায্য করে এই দুটাকে ত্বরান্বিত করে নির্বাচন হলে তখন বাংলাদেশের সংকট কাটবে, তার আগে নয়। রাজনৈতিক দলগুলো মৌলিক সংস্কারে ঐক্যমত্য পোষণ ও বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালন করলেই কেবল নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। যুক্তরাজ্যে 4 দিনের সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 10:15টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশে ফেরেন। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ তৈয়ব এই তথ্য জানান। এর আগে লন্ডনে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা 7:15টায় বিমানের একটি ফ্লাইটে তিনি লন্ডন ছাড়েন। যুক্তরাজ্য সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে একান্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও সফরকালে ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার কিংস তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রধান উপদেষ্টা। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ দেখা দিয়েছে। এতে সেতুর টোল প্লাজা থেকে টাঙ্গাইল শহরের বাইপাস পর্যন্ত সৃষ্টি হয়েছে প্রায় 14 কিলোমিটার যানজট। এদিকে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের ভিড়ে কুমিল্লায় বাসের সংকট দেখা দিয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানব। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী কাউসার আহমেদ এবং কুমিল্লা থেকে যুক্ত আছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। প্রথমেই যাচ্ছি টাঙ্গাইলের খবর জানতে সহকর্মী কাউসারের কাছে। কাউসার, আমরা আসলে সকাল থেকে আপনার মাধ্যমে জানছিলাম যে সড়কে যানজট রয়েছে এবং এই যানজট নিরসনের জন্য প্রশাসনের পক্ষ থেকে নানা রকম ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই যে এখনকার যে পরিস্থিতি আপনি দেখছেন যে যানজট নিরসনের জন্য, সেটির চিত্রটা কেমন রয়েছে বিস্তারিত আমাদেরকে জানাবেন। আমি আছি এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায়, আর এই এলেঙ্গা বাস স্ট্যান্ড থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় 14 কিলোমিটার এলাকায় থেমে থেমে এতে করে কর্মস্থলে ফেরা মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে যারা নারী ও শিশু রয়েছে তাদের ভোগান্তি একটু বেশি। তারা বলছেন যে এই 15 থেকে 20 মিনিটের সড়ক যেতে তাদের সময় লাগছে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত। আর এদিকে এই মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে গণপরিবহনের ব্যাপক সংকট রয়েছে। বাস বা যে সমস্ত যানবাহন পাওয়া যাচ্ছে সেগুলো ভেতরে দাঁড়ানোর মতো জায়গা নেই। এতে করে কর্মস্থলে ফেরা মানুষ এলেঙ্গা বাস স্ট্যান্ড, আশেকপুর বাইপাস, রাবনা বাইপাস সহ গুরুত্বপূর্ণ এলাকায় 1.5 থেকে 2 ঘন্টা অপেক্ষা করেও তারা পরিবহন না পেয়ে দাঁড়িয়ে আছেন। এতে করে ব্যবসা গরমে তাদের খুব কষ্ট হচ্ছে। তারা বলছিলেন যে রোদ না থাকার কারণে ব্যবসা গরমে অনেকেরই
চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর এদিকে যারা কর্মস্থলে ফেরা মানুষ রয়েছেন তারা বলছেন যে বাসের ভাড়া যেখানে 1.5 থেকে সর্বোচ্চ 200 টাকা নেওয়া হয় ঢাকার ভাড়া, সেখানে ট্রাক বা খোলা পিকআপে তাদের কাছ থেকে ভাড়া নেওয়া হচ্ছে 3 থেকে 500 টাকা পর্যন্ত। এই বিষয়ে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। আর এদিকে এই যানজটে নিরসনে পুলিশের পক্ষ থেকে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। পুলিশ জানিয়েছে যে তারা যে কয়েক ঘন্টার মধ্যে এই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হবে। তবে আমার পেছনে বাসের এবং গণপরিবহনের দীর্ঘ সারি রয়েছে। আর এদিকে গেল রাত 12টা পর্যন্ত যমুনা সেতুতে 24 ঘন্টায় প্রায় 50,000 যানবাহন পারাপার হয়েছে। তো এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহন চলাচলের সবচেয়ে তথ্য। ধন্যবাদ। দর্শক, কুমিল্লার পর এবার আমরা যেতে চাই আমরা এতক্ষণ জানছিলাম টাঙ্গাইলের খবরাখবর, এবার আমরা যেতে চাই কুমিল্লাতে। আমরা সহকর্মী খালেদ রয়েছেন। খালেদ, জানাবেন যে মহাসড়কে এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক রয়েছে কিনা এবং একই সঙ্গে বাস স্টেশনে যাত্রীদের ভিড় কেমন রয়েছে? তন্ময়, ঈদের ছুটি শেষ হলো, সরকারি চাকুরিজীবী যারা তারা আজকেই রওনা হয়েছেন, অনেকে আগামীকালকেই, সবাই অফিস ধরার পরিকল্পনা যারা চাকুরিজীবী রয়েছেন। তো সেজন্যই কিন্তু আজকে মহাসড়কে যানবাহনের চাপ অনেক বেশি এবং কুমিল্লায় যে বাস স্ট্যান্ডগুলো শহরের ভিতরে রয়েছে, শাসনগাছা বা জাগালিয়া, সেই যে বাস স্টেশনগুলোতে আমরা দেখি যে প্রচুর যাত্রীদের ভিড়, কিন্তু সে তুলনায় কিন্তু বাসের বেশ সংকট রয়েছে। এখন আমরা পদুয়ার বাজার আছি, এখানেও কিন্তু আমরা ইতিমধ্যে 2-1টি বাস, ঢাকার বাস এসে দাঁড়িয়েছে, তারপরেও সেগুলোতে যাত্রীদের ঠাসা। বাইরে কিন্তু প্রচুর মানুষজন দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। আমরা দেখছি অনেকক্ষণ যাবতে, কেউ বলছেন যে 2 ঘন্টার উপরে আমরা অপেক্ষা করছি, বাস এখনো পাচ্ছি না। তো কেউ কেউ এরকম অভিযোগও করছেন মহাসড়কের পাশে যে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে, ভাড়া চাওয়া হচ্ছে। আসলে বাসের তুলনায় কিন্তু যাত্রীর সংখ্যা অনেক বেশি। এবং এখানে আমি মহাসড়কের আরও 2-1টি খবর জানি যে দাউদকান্দিতে রাতে একটি সড়ক দুর্ঘটনা হয় এবং এখানে একজন মারা যায়, এবং সুয়াগাজীতে সকালের দিকে একটা বাস দুর্ঘটনা হয়, এবং যার ফলে কিন্তু সড়কে যানজট নেই, কিন্তু মানুষের যানবাহনের চাপ রয়েছে। এবং পুলিশ প্রশাসন বলছে যে তারা যে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো রাস্তায় পড়েছিল সেগুলোকে দ্রুত সরিয়ে নিয়েছেন। তো তার ফলে সাময়িক কিছুটা বিঘ্ন ঘটলেও কিন্তু যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে, যানজট কোথাও এখন পর্যন্ত নেই। তবে যানবাহনের পরিমাণ বেড়েছে, ছোট গাড়ির সংখ্যাও বেড়েছে, ব্যক্তিগত পরিবহনে অনেকেই ফিরছেন, দূর দূরান্ত থেকে আসছেন। এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সবসময় এই মহাসড়কে ব্যস্ত থাকে এবং কুমিল্লার পদুয়ার বাজার অংশটিতে দিয়ে চতুর্মুখী চলাচল করে নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী এবং সেই ঢাকার সাথে সংযোগের একটি কেন্দ্রস্থল এটি, যার কারণে এখানে কিন্তু সবসময় যানবাহনের প্রচুর চাপ আমরা দেখতে পাচ্ছি এবং যাত্রীরাও বিভিন্নমুখী পথে কর্মস্থলে ফেরার জন্য কিন্তু তারা বেরিয়েছেন এবং তারা বলছেন যে আসলে তারা প্রত্যাশা করছেন যে মহাসড়ক নিরাপদ থাকবে। এবং আমরা সকাল থেকেই দেখছি সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু পুলিশের পাশাপাশি মহাসড়কে কাজ করছেন যেন সড়কে শৃঙ্খলা থাকে, এবং তারা সড়কে শৃঙ্খলা রেখেই আসলে বলছেন যে চালকদেরকেও যেন শৃঙ্খলাবদ্ধ হয়ে সবাই যেন যানবাহন পরিচালনা করে চলাচল করে এবং সবাই নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে পারে। এই ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সবশেষ। দর্শক, আমরা সড়ক পথের চিত্র জানছিলাম। এ পর্যায়ে আমরা জানবো নৌপথের কি খবরাখবর রয়েছে। সেই খবরাখবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ, এবং ইমতিয়াজ আহমেদের সঙ্গে আমরা সরাসরি যুক্ত হতে চাই। ইমতিয়াজ, আপনি ভোলার ইলিশে ঘাটে রয়েছেন, এই মুহূর্তে ঘাটে পর্যাপ্ত সংখ্যক লঞ্চ আছে কিনা এবং একই সঙ্গে জানাবেন যাত্রীদের স্বস্তি দিতে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? তন্ময়, বেলা যত বাড়ছে ততই কিন্তু ভোলার ইলিশা লঞ্চ ঘাটে যাত্রীদের চাপ বৃদ্ধি পাচ্ছে। আমি রয়েছে ভোলার ইলিশা লক্ষ্মীপুর যে লঞ্চ ঘাটে রয়েছে সেই ঘাটে, সেখানে কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত 8টি লঞ্চ এবং সি ট্রাক ভোলা লক্ষ্মীপুর উদ্দেশ্যে ছেড়ে গেছে। এছাড়াও যেই ঢাকা রুটে যে আরো প্রায় 4টি লঞ্চ ছেড়ে গেছে, প্রতিটি লঞ্চই কিন্তু একরকম কানায় কানায় পূর্ণ ছিল। এইখানে যাত্রীরা কর্মস্থলে ফেরার জন্য, বিশেষ করে ঈদুল আজহার টানা 10 দিনের ছুটি শেষে সবাই কর্মস্থলে ফিরতে তাদের যেই গন্তব্য রয়েছে, গন্তব্যে ফেরার
জন্য কিন্তু ভোলার ইলিশা লঞ্চ ঘাটে এসেছে। এই লঞ্চ ঘাটের যাত্রীরা কিন্তু যে একরকম এখন দুর্ভোগে রয়েছে, কেননা অনেকেরই কিন্তু এই রুট থেকে 21 জেলা যাতায়াত করা হয়। 21 জেলার মধ্যে অন্যতম হচ্ছে রাজধানী ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার। এই রুটে কিন্তু অগ্রিম বাসের টিকিট কেটে রেখেছেন। বাস 10টা, 11টা বা 12টায় বাস ছিল, কিন্তু তারা এখন পর্যন্ত ভোলার ইলিশা ঘাট থেকে কিন্তু এখন পর্যন্ত যেতে পারেনি। তাতে করে তাদের যেই গাড়ির যে টিকিট তা নিয়ে কিন্তু একরকম তারা শঙ্কায় রয়েছেন। এছাড়াও যে ইলিশা ঘাটে একরকম নাজেহাল অবস্থা রয়েছে, কেননা এই ঘাটে যাত্রী ছাউনি নেই। বিশেষ করে মহিলা এবং শিশু কিশোর এবং বয়োবৃদ্ধরা একরকম ওয়াশরুম নিয়ে কিন্তু একরকম নাজেহাল অবস্থা রয়েছে বলে কিন্তু আমরা দেখেছি। তবে আমি যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা জানিয়েছেন তারা একদম বাধ্য হয়ে সকাল থেকে কিছু যাত্রী কিন্তু অবৈধ যে সকল স্পিডবোট এবং স্টিলের ইঞ্জিন সাইজের ট্রলার রয়েছে সেখানে তারা ভোলা লক্ষ্মীপুর রুটে পারাপার করেছে। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদের দুর্ভোগের চিত্র যখন ফুটে উঠেছে, তখন কিন্তু কোস্টগার্ডের একটি দল কিন্তু ভোলার ইলিশা ঘাটে এসেছেন এবং যাত্রীদের নিরাপত্তার জন্য তারা কাজ করে যাচ্ছেন। এতে করে অতিরিক্ত যাতে কোনো লঞ্চ যাতে ধারণ ক্ষমতার অধিক যাত্রী না নিয়ে লক্ষ্মীপুর যেতে পারে সেদিকে কিন্তু কোস্টগার্ড নজরদারি রেখেছেন বলে আমরা দেখেছি। এছাড়া বিআরডব্লিউটি এর সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে ইতিমধ্যে তাদের যেই অতিরিক্ত লঞ্চ সার্ভিসের জন্য যে চেষ্টা চলমান রয়েছে। তো এই ছিল আমার কাছে ভোলার ইলিশা ঘাট থেকে সর্বতথ্য। তন্ময়। দর্শক, এ পর্যায়ে আমরা রেলপথের খবর জানাতে চাই আপনাদের। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী রকিবুল রাহাত। চলে যাচ্ছি রাহাতের কাছে। রাহাত, আমরা কমলাপুরের কিছুক্ষণ আগের যে চিত্র দেখছিলাম, আপনি বলছিলেন যে মানুষ আসছে এবং কিছুটা ভোগান্তি রয়েছে তাদের, এবং ট্রেনের ছাদে আজকেও ফিরতি যাত্রায় যাত্রী দেখতে পেয়েছেন কিনা, এবং একই সঙ্গে সাধারণ যারা মানুষ যারা কর্মস্থলে ফিরছেন তারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। তন্ময়, আমরা আজকেও কিন্তু ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা একদমই নেহাত কম দেখছি না, এবং তাদেরও কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে। কারণ যেসব ট্রেন উত্তরবঙ্গ থেকে বিভিন্ন জায়গা থেকে এই কমলাপুরে আসছে সেগুলো কিছুটা দেরি করে আসছে, এবং এই বিষয়টি নিয়ে কিছুক্ষণ আগে আমরা কমলাপুরের যিনি স্টেশন ম্যানেজার রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনিও বলেছেন যেহেতু প্রতিটি স্টেশনে, অর্থাৎ যে ট্রেনগুলো ঢাকায় আসছে সেগুলো যে স্টেশনগুলোতে থামছে সেই স্টেশনগুলোতে অতিরিক্ত যাত্রী চাপ রয়েছে। সেই যাত্রীদের তুলতে প্রতিটি স্টেশনে এই ট্রেনগুলোকে বেশি সময় থামতে হচ্ছে, এবং যার কারণে কিন্তু প্রতিটি ট্রেনই আমরা দেখছি 1 ঘন্টা থেকে 3 ঘন্টা দেরিতে মূলত কমলাপুর প্রবেশ করছে। এবং যেহেতু নির্ধারিত একটি সময় রয়েছে কমলাপুর পৌঁছানোর এবং এখান থেকে ছেড়ে যাওয়ার, সেক্ষেত্রে আমরা দেখছি যে আজকে যারা ঢাকা ছেড়ে যাচ্ছেন তাদেরও কিন্তু কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে। তবে বেশি ভোগান্তিতে পড়ছে যারা মূলত ফিরছে। আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি যারা ঢাকায় আজকে এসেছে, তারা বলছেন যে প্রথমত যারা মধ্যবর্তী যেসব স্টেশন থেকে উঠেছে, যেমন কিছুক্ষণ আগে আমরা একতা এক্সপ্রেসের এক যাত্রীর সঙ্গে কথা বলছিলাম, সেখানের যারা দিনাজপুর এবং এর পরের স্টেশনগুলো থেকে উঠেছে তারা বলছেন অনেকে টিকিট কেটেও তাদের নির্ধারিত আসনে মূলত বসতে পারেনি, কারণ যেহেতু ট্রেনের ভেতরে অতিরিক্ত যাত্রী চাপ ছিল। এবং একই সঙ্গে সাধারণ যে কামরাগুলো রয়েছে সেসব কামরায় আমরা দেখি যে দাঁড়িয়ে যেসব যাত্রী নেওয়া হয় সেটি কিন্তু এসি যে কামরা রয়েছে সেই এসি কামরাতে নেওয়া হয় না। কিন্তু এবার যাত্রীরা অভিযোগ করছেন যে এসি কামরার মধ্যেও অতিরিক্ত যাত্রী তোলা হয়েছে, এবং একই সঙ্গে ট্রেনের ছাদেও কিন্তু আমরা দেখেছি যে যাত্রী সমাগম একদমই কম ছিল না। সেই বিষয়টি নিয়েও আমরা স্টেশন ম্যানেজারকে জিজ্ঞেস করেছিলাম, তিনি বলেছেন বড় যে স্টেশনগুলো রয়েছে সেই বড় স্টেশনগুলোতে রেলওয়ের যারা নিরাপত্তা কর্মী রয়েছে সেই নিরাপত্তা কর্মীরা যথাযথভাবে নিরাপত্তার বিষয়টি দেখলেও, অর্থাৎ ছাদে ওঠা বারণ করলেও ছোট যে স্টেশনগুলো রয়েছে সেই ছোট স্টেশনগুলোতে কিন্তু তারা সেই বিষয়টি দেখভাল করতে পারছেন না, যার কারণে অতিরিক্ত যাত্রী ট্রেনগুলোতে উঠছে। এবং কিছুক্ষণ আগ পর্যন্ত, অর্থাৎ 11টা পর্যন্ত স্টেশন ম্যানেজার আমাদেরকে যে তথ্য দিয়েছে তাদের ঢাকায় ঢুকেছে 19টি ট্রেন এবং ঢাকা থেকে ছেড়ে গেছে মোট 21টি ট্রেন। এবং তিনি বলছেন যে যেহেতু আগামীকাল থেকে সরকারি এবং বেসরকারি অফিসগুলো খুলবে, সেক্ষেত্রে আজকে সারাদিনই কিন্তু যে যাত্রীচাপ রয়েছে সেই যাত্রীচাপ অব্যাহত থাকবে। তবে রেলওয়ের পক্ষ থেকে তারা বলছেন যে তারা সর্বোচ্চ পরিমাণে সতর্ক থাকবেন এবং যাত্রীদের যেন ভোগান্তি না হয় সেই বিষয়টিও তারা দেখভালের চেষ্টা করবেন। এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে সবশেষ। সহকর্মীদের মাধ্যমে জানছিলাম ঈদের ফিরতি যাত্রার খবরাখবর। অন্তর্বর্তী সরকারের 11 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, 2-1টি ছোট ঘটনা ছাড়া এবারের ঈদ শান্তিপূর্ণভাবে উদযাপন করেছে দেশবাসী। সকালে রাজধানীর আর্ম
পুলিশ ব্যাটালিয়ন APBN এর হেডকোয়ার্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, APBN থানা পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক উন্নয়নে কাজ করছে সরকার। অন্তর্বর্তী সরকারের 11 মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে বলে দাবি করে এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দু একটি ছোট ঘটনা ছাড়া এবারের ঈদ শান্তিপূর্ণভাবে উদযাপন করেছে দেশবাসী। মারণাস্ত্র বলতে বড় ধরনের হাতিয়ারগুলি থাকবে না, বাট আপনারা জানেন এপি ব্যাটালিয়নের রুল এবং অন্যান্য নর্মাল পুলিশের রুল কিন্তু এক না, এক এক রুলে কিন্তু তৈরি হয়েছে। এইবার আপনি দেখেন ঈদে আপনারা কোনো একটা খারাপ রিপোর্ট কিন্তু করতে পারেননি, আল্লাহ দিলে সব কিন্তু ভালোভাবে করছে। এইতে বোঝা যায় যে আইন শৃঙ্খলা অনেক উন্নতি হয়েছে। তবু আছে, এটা তো একটা কোনো লিমিট নেই, এটা যতই উন্নতি হবে আরও উন্নতি হতে থাকবে। দেশের বিভিন্ন জেলার মতো তীব্র তাপপ্রবাহে পড়ছে রাজধানীও। এই মুহূর্তে রাজধানীর শেরেবাংলা নগরের আবহাওয়া অফিসের রয়েছেন আমাদের সহকর্মী শাহাদাত অভ্র। সবশেষ খবরাখবর জানতে চলে যাচ্ছি তার কাছে। অভ্র, জানাবেন যে বৃষ্টির আভাস নিয়ে কি বলছে আবহাওয়া অফিস এবং একই সঙ্গে গরমের তীব্রতা কবে নাগাদ কমবে? তন্ময়, আমি আবহাওয়া অফিসে ছিলাম, এই মুহূর্তে কিন্তু শেরেবাংলা নগরেই আছি। আমি এই যে পুরো এলাকা ঘুরেই কিন্তু দেখলাম চারিপাশেই কিন্তু যারা আছে তাদের সাথে কথা বলে জানলাম আজকেও কিন্তু আবহাওয়া কিছুটা ভালো থাকলেও কিছুটা কম তাপমাত্রা থাকলেও গত 6 দিন ধরে কিন্তু হচ্ছে তাপপ্রবাহ চলছে। আর এই তাপপ্রবাহের কারণে কিন্তু হচ্ছে জনজীবন বলা চলে একরকম অতিষ্ঠ হয়ে আছে। তবে আশার খবর জানিয়েছে আবহাওয়া অফিস, তারা বলছে আগামী 16 জুন থেকে 22 জুন পর্যন্ত কিন্তু বাংলাদেশের সারা দেশ থেকে শুরু করে ঢাকা সহ সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা, যেখানে কিনা তারা বলছেন যে কোথাও কোথাও ভারী বর্ষণও হবে এবং থেমে থেমে বৃষ্টিপাত হবে 16 তারিখ থেকে 22 তারিখ। তার পাশাপাশি কিন্তু বলছেন যে আগামী কালকেও কিন্তু ঢাকা সহ চট্টগ্রাম এছাড়াও ময়মনসিংহ, সিলেটের কোথাও কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গায় বৃষ্টি দেখা দিতে পারে এবং ঢাকাতেও ঝিরিঝিরি বৃষ্টি এবং তার পাশাপাশি বলা চলে থেমে থেমে বৃষ্টিপাত হবে। আপনি নিশ্চয়ই দেখছেন তন্ময় যে ঢাকাতে কিন্তু নানা জায়গায় মানুষজন এই যে তীব্র তাপ, সেই তাপপ্রবাহের থেকে কিছুটা হলেও স্বস্তি পেতে এই মুহূর্তে কিন্তু সবাই গোসল করছেন। বিভিন্ন জায়গায় আমি অনেক জায়গায় দেখেছি যে রিক্সা থামিয়ে তারা হাত মুখ ধুচ্ছেন রিক্সাওয়ালারা। এছাড়াও যারা পেশাজীবী আছে, কর্মজীবী আছে, যারা কিনা নিজের কাজের প্রয়োজনে বাইরে বের হতে হয়, তারা কিন্তু কিছুটা হলেও প্রশান্তির আশায় গাছের নিচে জিরিয়ে নিতে দেখেছি। আর এই যে গত 6 দিনের যে তাপপ্রবাহ, এটির মূল কারণ হিসেবে আবহাওয়া অফিস বলেছে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপ ও বাতাস কম থাকার কারণে এই যে ঢাকা সহ ঢাকার আশেপাশে এবং বাংলাদেশের নানা জেলায় কিন্তু হচ্ছে তাপপ্রবাহ দেখা দিয়েছে। সর্বোচ্চ তাপমাত্রার কথাও কিন্তু জানানো হয়েছে, গতকালকে রেকর্ড করা হয়েছে 38.5 ডিগ্রি সেলসিয়াস। এটি ঢাকার আশেপাশের তাপমাত্রার কথা বলছিলাম। এছাড়াও তারা জানিয়েছে যে আগামীকাল, আজকে তো নিশ্চয়ই জানেন জ্যৈষ্ঠের শেষ দিন, আষাঢ়ের শুরু, মানে আগামীকাল থেকে আষাঢ় শুরু হবে, সেই আষাঢ়ের শুরুটা হবে বৃষ্টি দিয়ে, এমন কিন্তু আশা প্রকাশ করেছে আবহাওয়া অফিস এবং তারা বলছেন যে পুরো আষাঢ় মাস জুড়ে কিন্তু থেমে থেমে বৃষ্টিপাত হবে, মানুষের হয়তোবা অনেকাংশেই গরমের থেকে স্বস্তি পাবে। এই ছিল আমার কাছে আবহাওয়ার সর্বশেষ সংবাদ। আবহাওয়ার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহাদাত অভ্র। চুয়াডাঙ্গায় রোদের প্রখরতায় প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। অসহনীয় তাপ প্রবাহের প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। এ বিষয়ে বিস্তারিত জানাতে শহরের কলেজ রোড থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন অনিক চক্রবর্তী। চলে যাচ্ছি তার কাছে। অনেক জেলায় তো উচ্চ তাপমাত্রা, জনজীবনে কি পরিস্থিতি, বিস্তারিত জানাবেন? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।
প্রাণীকুল, শুধু মানুষ নয় গোটা প্রাণীকুলই অতিষ্ঠ। সাধারণ মানুষের সকাল থেকে উপস্থিতি শহরে কম, খুব প্রয়োজন ছাড়া কিন্তু শহরে আসলে মানুষজন বের হচ্ছে না। যারা বের হচ্ছে তারা আমি দেখেছি যে গাছতলায় বা ছায়াযুক্ত স্থানে আসলে অবস্থান করছে প্রয়োজনীয় কাজ ছেড়ে। এছাড়া এই গরমে কিন্তু এই মুহূর্তে আবহাওয়া অফিসের সাথে আমার কথা হয়েছিল কিছুক্ষণ আগে, আবহাওয়া অফিস এই মুহূর্তে কোনো রকম সুখবর দিচ্ছে না। আবহাওয়া অফিস বলছে যে আরও বেশ কয়েকদিন তাপপ্রবাহ চলবে। আজকে বেলা 12টায় চুয়াডাঙ্গার যে তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস সেটি হচ্ছে 34 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা আরও বাড়বে, অর্থাৎ দুপুর 3টা নাগাদ কিন্তু তাপমাত্রা 36-37 ডিগ্রির ঘর অতিক্রম করবে, এমনটাই বলছে আবহাওয়া অফিস। পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি যে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ উপজেলার 4টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। এই 4টি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিনিয়ত রোগীর চাপ বাড়ছে। ভর্তি হওয়া এসব রোগীর মধ্যে শিশু এবং বয়স্কদের সংখ্যাই কিন্তু আসলে বেশি। চিকিৎসকদের পক্ষ থেকে নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে যারা ভর্তি হচ্ছে হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে। চিকিৎসকরা বলছে যে তো এই ছিল আমার কাছে সবশেষ চুয়াডাঙ্গা থেকে। দেশে ডেঙ্গুর নতুন হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে উপকূলীয় জেলা বরগুনা। আক্রান্তের সংখ্যা দেশের মোট আক্রান্তের প্রায় 25%। এবছর এডিস মশার প্রকোপের কারণ হিসেবে জলবায়ু পরিবর্তন সহ বর্জ্য ব্যবস্থাপনায় অবহেলা আর অনিয়মকে দুষছেন স্থানীয়রা। এদিকে হাসপাতালে চিকিৎসক সংকট ভোগান্তি বাড়াচ্ছে। বরগুনা থেকে জিয়াদ মাহমুদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। প্রায় 12 লাখ মানুষের জেলা বরগুনায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। দেশের মোট আক্রান্তের 25%ই এ জেলার মধ্যে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে পৌর শহর ও গৌরীচন্না ইউনিয়নকে। শহরের কাঠপট্টি এলাকার প্রতি ঘরেই 2 থেকে 3 জন করে আক্রান্ত রোগী রয়েছেন। এরই মধ্যে মারা গেছেন কয়েকজন। পর্যাপ্ত বৃষ্টি ছিল, এখন শুকনো দিন হয়েছে, এখন আমি পরিষ্কার করবো আর কি। আমাদের এখানে প্রত্যেক ঘরে 3-4 ডেঙ্গু রুগী এখন বর্তমানে। আমাকে বাসা মুড়িপট্টি আমাদের ড্রেন ট্রেন কিছুই পরিষ্কার করা হয় না। গত মে মাসের শেষ ভাগে নিম্নচাপের কারণে জোয়ারের পানিতে প্লাবিত হয় নিম্নাঞ্চল। এরপর কয়েকদিন চলে ভারী বর্ষণ। বিশেষজ্ঞরা বলছেন বৃষ্টিপাত শেষের পর যে তাপ প্রবাহ শুরু হয় সেটি এডিসের বংশবিস্তারে সহায়ক ভূমিকা পালন করেছে। জলাভূমিগুলো সাইক্লোনের দ্বারা হোক বা অতিবর্ষণের কারণে হোক পানি দ্বারা প্লাবিত হয় এবং প্লাবন চলে যাওয়ার পরে এই জমে থাকা জলবদ্ধ পানি পরবর্তীতে আমাদের জন্য একাধারে ময়লার ভাগার এবং এডিস মশা সহ অন্যান্য মশার প্রজনন ক্ষেত্র হিসেবে কাজ করে। বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা থাকে তাহলে নিশ্চিত করে বলা যায় যে সেই অঞ্চলে ওই জীবাণুর সংক্রমণ বা বিস্তার ঘটবে। এডিস মশার ঘনত্ব সেখানে বেশি, সেখানে ডেঙ্গুর রোগী আছে এবং সেখানে প্রচুর মানুষও আছে। সে কারণে সেইখানে ডেঙ্গু রোগটি বিস্তৃত হয়েছে এবং সামনের দিনগুলোতে আরও বেশি বিস্তৃত হবে। স্থানীয়রা বলছেন বিশেষজ্ঞরা ডেঙ্গুর প্রাদুর্ভাব সম্পর্কে 6 মাস আগে থেকেই সতর্ক করলেও বর্জ্য ব্যবস্থাপনা ও এডিস মশা দমনে কার্যকর পদক্ষেপ নেয়নি প্রশাসন। 2021 সালে 16 কোটি টাকা ব্যয় নির্মিত বরগুনা পৌর শহরের বর্জ্য শোধনাগার চালু হয়নি এখনো। এছাড়া ডাস্টবিনগুলো হয়েছে বেদখল। মশা ওষুধ দেওয়া লাগবে, সেখানে দেয় না। ওই এখানে আসে একটু এখানে দিয়ে দেয়, অন্তত 20টা বাসা থাকলে এক বাসায় একটু দেয় আর কোথাও ঢোকে না। এরা ময়লা এই জায়গায় ফেলান নিয়ে ও জায়গায় ফেলান নিয়ে ময়লা কোনো পরিষ্কার হয় না। ক্লিনিক্যাল বর্জ্য যেখানে সেখানে ফেলতেছে, খালের মধ্যে ফেলতেছে, কেউ এই ডোবার পাশে ফেলতেছে, রাস্তার পাশে ফেলতেছে। এটা দিয়েই তো রোগ ছড়াচ্ছে। বরগুনা জেলায় কেন ডেঙ্গুর প্রকোপটা মানে 1/4 ডেঙ্গুর সংক্রমণ কেন বরগুনায় বেশি, এ কারণে আমরা আইইডিসিআর সেখান থেকে যে এখানে বিশেষজ্ঞ টিম পাঠানোর জন্য আমরা পত্র প্রেরণ করেছি এবং যোগাযোগ করেছি। ওনারা এই ঈদের ছুটির পরপরই এই বিশেষজ্ঞ দল আসবে এবং এখানে গবেষণা করে দেখবে যে কেন এখানে এই ডেঙ্গুর এই মানে প্রকোপটা এত বেশি হচ্ছে। সিভিল সার্জন জানান ডেঙ্গু মোকাবেলায় হাসপাতালে চিকিৎসক সংকট কাটাতে কাজ করছেন তারা। রোগীকে জায়গা দিতে পারছি না, আমাদের ক্যাপাসিটির অনেক বেশি রোগী এখানে আমাদের ভর্তি আছে। আমাদের সর্বোচ্চ সক্ষমতা নিয়ে তাদেরকে আমরা চিকিৎসা দিচ্ছি। আইসিইউর সুবিধা এখনও নাই আমাদেরকে, সেটা আমরা লিখেছি। আইসিইউ, সিসিইউ এই সমস্যাটুকু আমাদের এখানে আছে, আমরা তার জন্য লিখেছি, বলেছি, আশা করি সেটাও সমস্যার সমাধান হবে। আমাদের যেহেতু করোনার প্রাদুর্ভাবও হয়ে যাচ্ছে, সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। 2019 সাল থেকেই দেশের দক্ষিণাঞ্চলে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। হাসপাতালের মেঝেতেও কানায় কানায় পূর্ণ ডেঙ্গু রোগীতে বেড়েছে মৃত্যুর মিছিল।
তাই গ্রাম থেকে শহর সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর পদক্ষেপ না নিলে বরগুনার ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। পাশাপাশি এই জনপদে এডিস মশার ব্যাপক হারে উপস্থিতি সম্পর্কে আরও গবেষণাপূর্বক ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। গতকাল একদিনে ডেঙ্গু এবং কোভিডে চলতি বছরের সর্বোচ্চ মৃত্যুতে অস্বস্তিতে দেশের মানুষ। ডেঙ্গু এবং কোভিডের সবশেষ খবরাখবর জানাতে ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতাল থেকে যুক্ত আছেন দেলোয়ার দোলন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দোলন, করোনা পরীক্ষার জন্য পর্যাপ্ত কিট আছে কিনা এবং একদিনে কতজন পরীক্ষা করাতে পারছেন বিস্তারিত জানাবেন। আপনি যেমনটা বলছিলেন যে হাসপাতালের পরিচালকের সঙ্গে কিছু সময় আগে আমি কথা বলছিলাম, তিনি বলছিলেন যে এই হাসপাতালটিকে ঘিরে, মহাখালী কোভিড ডেডিকেটেড হাসপাতাল ঘিরে কিটের যেমনিভাবে সংকট নেই, কিংবা যারাই আসছেন তাদেরকে প্রয়োজন পড়লে তাদেরকে পরীক্ষার আওতায় আনার মতো সক্ষমতা তাদের রয়েছে। আপনাকে যদি দেখায়, এই কোভিড হাসপাতালে বেশ কয়েক মাস ধরে বহির্বিভাগ সেবা চালু হয়েছে। তার প্রেক্ষিতে এখানে কিন্তু রোগীদের চাপ যেমনিভাবে রয়েছে, আমরা দেখেছি যে সকাল থেকে এখানে অবস্থান করে এখানে বিভিন্ন উপসর্গ নিয়ে, সর্দি কাশি সহ নানা উপসর্গ নিয়ে অনেকে দূর দূরান্ত থেকে আসছেন। আর যারাই এখানে আসছেন তাদেরকে পরীক্ষা নিরীক্ষা ডেঙ্গু কিংবা নানা উপসর্গ দেখে তাদেরকে ডেঙ্গু কিংবা যে করোনা পরীক্ষার যদি প্রয়োজন পড়ে তাদেরকে করানো হচ্ছে। এছাড়া যদি জানাই, বর্তমানে এই হাসপাতালটিতে 13 জন কোভিড এবং 12 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন, আর তাদের অধিকাংশ বিভিন্ন হাসপাতাল থেকে রেফার করা বলে আমাদেরকে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এখানে এসে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে এই যে হাসপাতাল আঙ্গিনা কিংবা যারাই সেবা নিতে আসছেন তাদেরকে সচেতনতার বালাই খুব একটি নেই। বিশেষ করে মাস্ক পরা এখানে খুব একটি আমরা দেখিনি, যদিও হাসপাতাল কর্তৃপক্ষ থেকে নির্দেশনা রয়েছে। এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তর সহ বলা হচ্ছিল যে যারাই এমন বহির্বিভাগের সেবা নিতে আসবেন তাদেরকে যেন মাস্ক পরতে হয়, কিংবা নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নির্ধারিত দূরত্বের বিষয়টিও বলা হলেও এখানে এসে আমরা তেমনটা দেখিনি। অন্যদিকে জানাই যে হাসপাতালটিতে যেমনিভাবে ডেঙ্গু পাশাপাশি করোনা সংক্রমণের রোগীদের চাপ বাড়লেও তাদের যথাযথ প্রস্তুতির কথা তারা জানিয়েছেন। আপনি জানেন যে যখন ডেঙ্গু কিংবা করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়েছিল তখন কিন্তু এখানে যারা যে সকল চিকিৎসক কিংবা স্বাস্থ্যকর্মীরা ছিলেন তাদেরকে আবারও তাদের নির্ধারিত গন্তব্যে কিংবা নির্ধারিত হাসপাতালগুলোতে নিয়ে নেওয়া হয়েছে। আমরা পরিচালকের কাছে প্রশ্ন রেখেছিলাম যে যদি আবারও করোনা কিংবা ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার রূপ নেয় তাহলে তাদের সেবা দিতে কতটা সক্ষম। তিনি বলছিলেন যে প্রেক্ষিতে অর্থাৎ চাহিদার প্রেক্ষিতে তারা আবারও চিকিৎসক কিংবা স্বাস্থ্যকর্মীদের সংখ্যা বাড়াবেন। এরই মধ্যে কিছু সংখ্যক বাড়ানো হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আর শেষে যদি জানায় যে বহির্বিভাগের ঘিরেই মূলত রোগীদের বেশি চাপ। যদি বলি যে ডেঙ্গু এবং করোনার যে রোগীরা আসছেন তারা মূলত বিভিন্ন হাসপাতাল থেকে রিপোর্ট করা রোগীরাই মূলত এখানে আসছেন। তো সব মিলিয়ে মহাখালী ডেঙ্গু ডেডিকেটেড এবং করোনা ডেডিকেটেড যে হাসপাতাল সেখান থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতাল থেকে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী দেলোয়ার দোলন। পর্যটন বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সিলেটের কোনো পাথর কোয়ারি ইজারা দেওয়া হবে না বলে জানিয়েছেন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকাল 11টার দিকে সিলেটের প্রাকৃতিক পর্যটন কেন্দ্র জাফলং পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময় জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ফাউজুল কবির খান সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সিলেটের নান্দনিক আবেদন আছে, নৈসর্গিক আবেদন আছে, এই রকম জায়গাগুলোকে আমরা আর পাথর তোলার জন্য ইজারা দেব না। এই জায়গাটা বিশেষ করে পরিবেশগত সংকটাপন্ন এলাকা। আমরা কথা বলেছি ট্যুরিজম মিনিস্ট্রির সাথে যে এইটাতে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম তারা কিভাবে করতে পারে, যাতে করে পাথর যারা উত্তোলন করে তাদের একটা বিকল্প কর্মসংস্থান হয়। এই জায়গাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এই যে পাথর উত্তোলন করে, এবং এই যে ক্রাশারগুলো এগুলো তো সর্বনাশ করে দিয়েছে। তো এই জন্য আমরা প্রথম কথা হচ্ছে যেটা যে আপাতত আমরা এখান থেকে কোনো পাথর উত্তোলন হবে না, এই সিদ্ধান্ত আমরা দিয়েছি। ইরান ইসরায়েল উত্তেজনার জেরে গেল বৃহস্পতিবারের তুলনায় গড়ে 5% হারে বেড়েছে ব্রেন্ট ক্রুড অপরিশোধিত তেলের দাম। আল জাজিরার তথ্য বলছে শুক্রবার ভোরে তেহরান হামলার পর অপরিশোধিত তেলের এই দাম গত 6 মাসের মধ্যে সর্বোচ্চ 13% পর্যন্ত বেড়ে যায়। এ সময় ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম $6.29 পর্যন্ত বেড়ে
$75.65 পৌঁছায়। বিশ্লেষকরা বলছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়লে খাবারের দাম থেকে পরিবহন ব্যয় সবকিছুই বেড়ে যাবে। এদিকে চলমান উত্তেজনার কারণে হরমুজ রুটে বাণিজ্যিক জাহাজ চলাচল বিঘ্নিত হয়। বিশ্বব্যাপী তেলের মজুদ বাড়ানোর পরিকল্পনা করছে বিশ্ব জ্বালানি সংস্থা। বিশ্বের মোট জ্বালানির প্রায় 20% সরবরাহ হয় হরমুজ প্রণালী দিয়ে। মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস উৎপাদক দেশগুলো জ্বালানি বিশ্ববাজারে রপ্তানি করে এই পথ দিয়েই। ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট 274 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ তথ্য জানিয়েছে এনডিটিভি। নিহতদের মধ্যে আছেন 2 জন পাইলট ও 10 জন ক্রু সহ বিমানের মোট 241 জন আরোহী। এছাড়াও বিধ্বস্ত বিমানটি বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসে আঘাত হানায় সেখানে 2 বহিরাগত সহ প্রাণ গেছে অন্তত 10 শিক্ষার্থীর। তবে উদ্ধার করা গেছে বিমানের ব্ল্যাক বক্স। এনডিটিভি জানায় ক্ষতিগ্রস্ত এলাকার ধ্বংসাবশেষ সরানো থেকে আহতদের উদ্ধার অভিযানে অংশ নিয়েছে 40 জন ইঞ্জিনিয়ার এবং 100-র বেশি কর্মী। গেল বৃহস্পতিবার লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার 787 মডেলের বিমানটি উড্ডয়নের কিছু সময় পরই আছড়ে পড়ে। ক্রীড়াক্ষেত্রে বাজেট বাড়ানোর দাবি জানিয়েছেন ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল। ফুটবলের বিভিন্ন কার্যক্রম ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মিট দ্য প্রেস শীর্ষক সংবাদ সম্মেলনে সভাপতি আরও বলেন, ফিফা উইন্ডোর র্যাঙ্কিংয়ে উপরের দিকে থাকা দলগুলোর বিপক্ষে খেলার পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল দল। ফেডারেশনগুলোকে ভাগ করে দেখি, বিভিন্ন স্পোর্টস ফেডারেশনগুলোকে, তাহলে 2000 কোটি টাকা কমতে 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 কিন্তু আসলে গোনা ভিতরেও পড়ে না। তো আমাদের একটা দাবি থাকবে বিএফএফ এর পক্ষ থেকে ক্রীড়ার উপরে বাজেটের যেন অ্যালোকেশনটা আরো বাড়ানো হয়। আগামী বাজেট অধিবেশন পাশ করার সময় যেন স্পোর্টস ইকুইপমেন্টের উপরে এই 36% ট্যাক্স মুকুব করা হয়। এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের জন্য এখনো ফাইট দিচ্ছি। ভবিষ্যতে অলিম্পিক্স কোয়ালিফায়ার আসবে, এশিয়ান গেমস আসবে, ওয়ার্ল্ড কাপ আসবে। তো এই প্রস্তুত হওয়ার জন্য ওই লেভেলের টিমের সাথেও আমাদের কিন্তু প্রতিযোগিতামূলকভাবে খেলতে হবে। এই ছিল এখন ঢাকার আয়োজনে। যাবার আগে জানাতে চাই সবশেষ খবর সবার আগে পেতে ভিজিট করুন এখন.টিভি। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/এখন.tv।